আসসালামু আলাইকুম। আমি তাহমিদ। এসএসসি 25-এর বিজ্ঞান গ্রুপের যে ক্র্যাশ কোর্স, সেই ক্র্যাশ কোর্সের জীববিজ্ঞান ক্লাস আজকে আমি নেব। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে জীববিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন পাঠ। সো আমরা জীবন পাঠ অধ্যায়টা থেকে এটা আমাদের অবশ্যই প্রথম অধ্যায়। এই অধ্যায় থেকে হচ্ছে জীববিজ্ঞানের ধারণা, জীববিজ্ঞানের শাখাসমূহ, ভৌত জীববিজ্ঞান, ফলিত জীববিজ্ঞান, জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাসের ধাপসমূহ এবং দ্বিপদ নামকরণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। সো এগুলা আসলে কি, এদের ডিটেলস এবং পরীক্ষায় কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে, সব কিছুই আমরা ক্রমান্বয়ে আলোচনা করব। সো একদম শুরুতে যে জীববিজ্ঞানের ধারণা, বাট আমরা আইডিয়া ক্লিয়ার হওয়ার আগে আমাদেরকে এটা জানতে হবে যে জীববিজ্ঞান আসলে কিভাবে আসছে। সো অনেক আগে থেকে আসলে জীববিজ্ঞান বলে আলাদাভাবে প্রতিষ্ঠিত নলেজের কোনো শাখা ছিল না। বাট অনেক আগে থেকেই কিন্তু আমরা চিকিৎসা বিজ্ঞান আর কৃষিবিজ্ঞান প্র্যাকটিস করে আসতেছি। তো এটার প্রয়োজনে ধীরে ধীরে দেখা গেল যে চিকিৎসা বিজ্ঞানের সাথে প্রাণী এবং জীব অনেক বেশি সম্পৃক্ত। যেমন প্রাণীদের চিকিৎসা করা হয়, আবার চিকিৎসায় যথেষ্ট পরিমাণ ব্যবহার করা হয় হচ্ছে উদ্ভিদকে। আবার কৃষিক্ষেত্রে হচ্ছে আমরা উদ্ভিদ এর মাধ্যমে খাবার তৈরি করি। সো উদ্ভিদের সাথে আমাদের কৃষিক্ষেত্রে ডিল করতে হয়। আবার খেতে পোকামাকড় থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর আক্রমণ হয়। সো আলটিমেটলি কৃষি এবং চিকিৎসার সাথে এই যে প্রাণী এবং উদ্ভিদ রিলেটেড যে নলেজগুলো, এগুলো অনেক ডিপ। সো এগুলো আস্তে আস্তে ইভলভ হইতে হইতে আলটিমেটলি হচ্ছে এটাকে একটা শাখা হিসাবে পরিচিত করার প্রয়োজনীয়তা দেখা দিছে। সো দাস হচ্ছে ধীরে ধীরে যুগের বিবর্তনে এবং মানুষের প্রয়োজনে একটা আলাদা শাখা তৈরি হয়েছে, সেটা হচ্ছে জীববিজ্ঞান। সো জীববিজ্ঞান জিনিসটা হচ্ছে যে এখানে আমরা আসলে জীবদেরকে নিয়ে আলোচনা করব। কারা জীব? উদ্ভিদ এবং প্রাণী। সো এই জীবদের ডিটেলস আলোচনা করব, এদের বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করব, এদের উপকারিতা কী, অপকারিতা কী, এবং এদের আচরণ কী, দেহে কোষের সংখ্যা কেমন, কিংবা এদের বডিতে কী কী ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে, সব কিছু নিয়ে। সো জীববিজ্ঞান ওয়ার্ডটা, বাংলায় জীববিজ্ঞান, ইংরেজিতে হচ্ছে বায়োলজি। বায়োলজি ওয়ার্ডটা আসছে গ্রিক দুইটা ওয়ার্ড থেকে, একটা হচ্ছে বায়োস আর একটা হচ্ছে লোগোস। বায়োস মানে হচ্ছে জীবন আর লোগোস মানে হচ্ছে জ্ঞান। তার মানে যেই সকল পৃথিবীতে আছে, যে এরকম যেই সকল জিনিসের জীবন আছে, তাদেরকে নিয়ে যে জ্ঞান বা বিশেষভাবে বিশ্লেষণ, সেটাই হচ্ছে জীববিজ্ঞান। আচ্ছা, আবার জীববিজ্ঞানকে শুধু প্রাণীদের বৈশিষ্ট্য বা তাদের অঙ্গ সংস্থান, মানে তাদের কী কী ধরনের অঙ্গ আছে, এই সকল বিষয় নলেজই শুধু বায়োলজি না, এটার সাথে কিছু হচ্ছে জড় বস্তু রিলেটেড নলেজও যুক্ত হইতে পারে। কারণ হিস্ট্রি চেক করলে দেখা যায়, বা অনেক প্রেডিকশন আছে পৃথিবীর অতীত নিয়ে। তার মধ্যে একটা হতে পারে যে ধরো অনেকগুলা কেমিক্যাল এলিমেন্ট, হ্যাঁ, সমুদ্রের পানির আন্দোলন বা ঢেউয়ের কারণে মিলেমিশে হচ্ছে প্রাণীর বৈশিষ্ট্য সম্পন্ন কিছু কেমিক্যাল তৈরি করছে। এই কেমিক্যালগুলো আস্তে আস্তে ইভলভ হতে হতে আলাদা একটা লিভিং ইউনিট বা বেঁচে থাকা একক হিসাবে প্রথমে পরিচিত হয়েছে। দেন আস্তে আস্তে উদ্ভিদ, প্রাণী, এরকম। সো একদম জীবের ইতিহাসে শুরুটা জীব দিয়ে নয়, শুরুটা হচ্ছে রাসায়নিক উপাদান দিয়ে। সো এই যে রাসায়নিক ব্যাপার স্যাপারও কিন্তু জীববিজ্ঞানের সাথে অনেক বেশি রিলেটেড। এটা ছাড়াও হচ্ছে পদার্থবিজ্ঞানের কিছু বিষয়, কিছু কিছু ক্ষেত্রে ম্যাথামেটিক্সও প্রয়োজন হতে পারে। সো আলটিমেটলি জীববিজ্ঞানের ধারণায় আমরা বটম লাইনে কী বলতে পারি, যে আসলে জীব রিলেটেড
যত রকম নলেজ, সেটা হইতে পারে জীব দেখতে কেমন, সে কোন গ্রুপের মধ্যে পড়তেছে, তার বিহেভিয়ার কেমন, ইভেন সে কেমিক্যালি কিভাবে তৈরি, এবং সে আসলে ফিজিক্সের প্রতি কিভাবে রেসপন্স করে, এভরিথিং, সব কিছু হচ্ছে জীববিজ্ঞানের মধ্যে ইনক্লুডেড। সো এইভাবে আমরা হচ্ছে জীববিজ্ঞানের ধারণা পার্টটা ক্লিয়ার করলাম। আমাদের সেকেন্ড পার্টে আছে যে জীববিজ্ঞানের শাখাসমূহ। ওকে, ওকে, তো জীববিজ্ঞানের শাখাসমূহ সম্পর্কে জানতে গেলে আমরা আসলে অন্য সব বিজ্ঞানেরও কিছু পেপার নিয়ে আলোচনা করা উচিত। যেমন ধরো, যে কোনো ধরনের বিজ্ঞান আসলে দুই স্টাইলে যে কোনো ধরনের বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা যায়। যেমন ধরো, একটা হচ্ছে যে ওই বিজ্ঞানের অন্তর্গত জিনিসগুলা কেমন তার ডিটেলস জানা, আরেকটা হচ্ছে সেই ডিটেলসগুলো নিয়ে অ্যাপ্লাই করা। যেমন ধরো পদার্থবিজ্ঞান, এই পদার্থবিজ্ঞান ইউজ করে আমি পদার্থ মানে প্রকৃতিতে যত রকমের নিয়ম কানুন আছে সেগুলো শিখলাম, ঠিক আছে। কিন্তু আরেকটা নলেজের সেকশন থাকতে পারে যেখানে আমার শেখা নলেজগুলোকে কাজে লাগিয়ে আমি কিছু একটা বানাইতে পারি, যেমন হইতে পারে একটা রোবট। তাহলে একটা রোবট বানানোর যে নলেজ, মানে যেটা আমি আমার শেখা নলেজকে অ্যাপ্লাই করলাম, প্রয়োগ করলাম, সেটা হচ্ছে ফলিত জ্ঞান। আর আমি জাস্ট প্রকৃতি নিয়ে শিখতেছি যে প্রকৃতি কিভাবে বিহেভ করে, একটা জিনিস ছেড়ে দিলে কিভাবে পড়ে, বা সে সময়ের সাথে কিভাবে রেসপন্স করে, ওই সবগুলা বিষয় হচ্ছে ভৌত। একইভাবে জীববিজ্ঞানকে হচ্ছে ভৌত ও ফলিত এই দুইটা স্টাইলে ভাগ করা যায়। ওকে, ভৌত জীববিজ্ঞান আর হচ্ছে ফলিত জীববিজ্ঞান। এখন ভৌত আর ফলিত জীববিজ্ঞানের অনেকগুলা পার্ট আছে। মনে হয় তোমাদের ভৌত জীববিজ্ঞানে প্রায় 11টা এবং ফলিত জীববিজ্ঞানে এর থেকেও বেশি 16-17টা পার্ট মনে হয় আছে। তো বুঝার জন্য, সব কিছুর জন্য একটা আন্ডারস্ট্যান্ডিং লাগে, তো বুঝার জন্য তুমি প্রত্যেকটা পার্ট নামসহ পড়বা, এবং আসলে এখানে কী নিয়ে আলোচনা করা হচ্ছে এই বিষয়গুলা জানার চেষ্টা করবা। কিন্তু পরীক্ষার জন্য তুমি হচ্ছে 6 থেকে 7টা, বা বেশি পসিবল না হলে 5টা ভালো করে শিখে রাখবা। কারণ পরীক্ষায় তোমাকে বলতে পারে যে ভৌত জীববিজ্ঞানের 5টি সেকশন নিয়ে আলোচনা করো, তখন কিন্তু তোমাকে বলতে হতে পারে। ইভেন তুমি কিছু কিছু জায়গায় তোমার মার্কস বাড়ানোর জন্য নিজে থেকেই কিছু পার্ট অ্যাড করতে হতে পারে। সো ভৌত জীববিজ্ঞান, আমরা আগেই বলছিলাম যে ভৌত জ্ঞানে আমরা আসলে এটা শিখি যে কিভাবে ওই বিজ্ঞানের বিষয়গুলা আচরণ করে, বা ওই বিজ্ঞানের বিষয়গুলো দেখতে কেমন। তেমনি ভৌত জীববিজ্ঞানে আমরা শিখব যে জীববিজ্ঞানের বিষয় কারা, উদ্ভিদ এবং প্রাণী, এরা দেখতে কেমন, এদের অঙ্গ কিভাবে সজ্জিত, ইত্যাদি ইত্যাদি। তো ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে অঙ্গসংস্থান বা মরফোলজি। ওকে, তো অঙ্গসংস্থান মানে হচ্ছে একটা প্রাণীর অঙ্গগুলা, যেমন হাত, পা, চোখ, এগুলা কিভাবে ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে। যেমন হাত উপরে, পা নিচে। আবার অন্য অন্য প্রাণীর ক্ষেত্রে দেখা যায় যে হাত পা দুইটাই সেম লেভেলে থাকতে পারে, যারা চতুষ্পদ প্রাণী। সো এই মরফোলজিতে হচ্ছে আমাদের বডির বিভিন্ন পার্ট নিয়ে আলোচনা করা হয়, যে হাত আছে, হাত কয়টা আছে, এরপরে কোন জায়গায় আছে, এই টাইপের বিষয় সব। তো অঙ্গসংস্থানের আবার 2টা পার্টে ভাগ করা যায়। যেমন ধরো বহি অঙ্গসংস্থান এবং অন্ত অঙ্গসংস্থান। তো বহি অঙ্গগুলোকে যেমন কারা কারা, হাত, পা, চোখ। আর ভিতরের অঙ্গগুলা কারা, এগুলো হচ্ছে হার্ট, লিভার, তারপর ফুসফুস, কিডনি, এই বিষয়গুলো। তো
তার মানে অন্ত অঙ্গ সংস্থানে আমরা দেহের ভিতরের অঙ্গগুলো নিয়ে ডিসকাস করি, বহি অঙ্গ সংস্থানে দেহের বাইরের অঙ্গগুলো নিয়ে ডিসকাস করি। এরপর আসা যাক শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি। এটা নিয়ে তোমাদের কিছু ডিটেলস পড়াশোনা আছে এবং এটা খুব ইম্পর্ট্যান্ট। ট্যাক্সোনমির কারণে আসলে বিশাল প্রাণী জগৎটা কিছু শ্রেণীতে ভাগ হয়েছে, ফলে আমরা একটা প্রাণীর নাম শুনলেই বুঝে ফেলতে পারি যে ও আসলে কোন টাইপের। বা হঠাৎ করে আমরা একটা নতুন প্রাণী পেয়ে গেলাম যাকে আমরা হয়তো জীবনেও দেখি নাই বা পৃথিবীতে এর সম্পর্কে কোনো ইতিহাস নাই, কিন্তু ওই প্রাণীটাকে আসলে আমরা কোন ধরনের প্রাণীর সাথে মেলাবো বা কীভাবে আমরা ওই প্রাণীকে চিন্তা করব, এই কাজটা সহজ করে দেয় হচ্ছে শ্রেণীবিন্যাসবিদ্যা। সো শ্রেণীবিন্যাসবিদ্যাতে যতগুলো জীব আছে, মানে উদ্ভিদ এবং প্রাণী বা আরও সকল জীব যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, এরা হচ্ছে কোন শ্রেণীতে ভাগ করা যায়। যেমন হয়তো যাদের বৈশিষ্ট্য সেম তাদেরকে এক ক্যাটাগরিতে রাখা যায়। যেমন ধরো ভ্রূণাবস্থায় যাদের সবার হচ্ছে নটোকর্ড ছিল, নটোকর্ড পরবর্তীতে মেরুদণ্ডে পরিণত হয় আর কি। সো ওই নটোকর্ডওয়ালা সবাইকে একসাথে রাখা যায় এবং এদেরকে আমি নাম দিতে পারি কর্ডাটা। সো আমরা একটা নতুন প্রাণী যখন দেখলাম যার পিঠে নটোকর্ড আছে ভ্রূণাবস্থায়, আমি বলে দিলাম ওকে ফাইন, ওকে কর্ডাটাই রেখে দাও কারণ ওর নটোকর্ড আছে। তো এভাবে হচ্ছে শ্রেণীবিন্যাস আমাদের হেল্প করে। আর ওই সংক্রান্ত যে নলেজ সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসবিদ্যা। এরপরে আসা যাক শারীরবিদ্যা বা ফিজিওলজি। আচ্ছা, এখন ফিজিওলজির সাথে আবার মরফোলজির একটা কন্ট্রাডিকশন তৈরি হয়ে যায়। ফিজিওলজিও শরীর নিয়ে, আবার মরফোলজিও শরীরের অঙ্গগুলো নিয়ে। সো আসলে কি আদৌ কি জিনিসগুলো সেম? নো, কারণ হচ্ছে শারীরবিদ্যায় আমরা আসলে ওই অঙ্গগুলার আরও ডিপার ডিটেলস জানার চেষ্টা করি। একদম কেমিক্যাল লেভেলে ওরা কীভাবে কাজ করে, হ্যাঁ, রাসায়নিকভাবে কীভাবে কাজ করে, কীভাবে রেসপন্স করে তারা বিভিন্ন উদ্দীপনার প্রতি, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে ফিজিওলজিতে কাজ করে। তার মানে মরফোলজির সাথে মেইন ডিফারেন্সটা কি? মরফোলজি জাস্ট আলোচনা করে যে হ্যাঁ, হাত উপরে আছে, পা নিচে আছে, হাত দুইটা, চোখ দুইটা, নাক একটা, এরকম। কিন্তু ফিজিওলজি কি বলবে যে ওকে ফাইন, নাক হচ্ছে তোমার পরিবেশের প্রতি এইভাবে রেসপন্স করে, নাক কেমিক্যালি এই ধরনের জিনিস দিয়ে তৈরি, বা নাকের থেকে যেই লিকুইড, হ্যাঁ, যেটা আমাদের নাকের মধ্যে প্রডিউস হয় ময়লাগুলোকে আটকানোর জন্য, তো ওই লিকুইডটার কেমিক্যাল স্ট্র্যাটেজি কী বা কীভাবে সে আসলে আমাদেরকে হেল্প করতেছে, এভরিথিং। এরপর আসো হিস্টোলজি। হিস্টোলজি হচ্ছে টিস্যুর সাথে রিলেটেড, যে বিভিন্ন টাইপসের টিস্যু তোমার হচ্ছে কিভাবে কাজ করে এবং টিস্যুর ধরন, যেমন হইতে পারে যে প্যারেনকাইমা টিস্যু, কোলেনকাইমা টিস্যু, স্ক্লেরেনকাইমা টিস্যু, বা আরও নানান ধরনের টিস্যু আছে আসলে, ইভেন যোজক টিস্যু আছে, ব্লা। ওকে, এরপরে ভ্রূণবিদ্যা, নাম শুনেই বোঝা যায় ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি, সেটা হচ্ছে ভ্রূণ নিয়ে আলোচনা করে। তবে শুধু ভ্রূণ না, ভ্রূণের আগে এবং পরে। যেমন একটা ধরো পুরুষ এবং স্ত্রী থেকে আসা দুইটা জনন কোষ, মানে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয় এবং জাইগোট তৈরি হয়। এই জাইগোটটা ধীরে ধীরে রূপান্তরিত হয়ে ভ্রূণ তৈরি হয়। সেই ভ্রূণটা ধীরে ধীরে একটা পূর্ণাঙ্গ প্রাণীতে পরিবর্তন হয়। সো এই যে ভ্রূণ অবস্থার আগে, মানে জাইগোট থেকে শুরু করে ভ্রূণ অবস্থার পরে, মানে পরিণত প্রাণী হওয়া পর্যন্ত যেই ধাপগুলো, এগুলো নিয়ে যেই জীববিজ্ঞানের যেই পার্টে স্পেশালি আলোচনা করা হয় সেটা হচ্ছে ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। এরপর আসো কোষবিদ্যা বা সাইটোলজি। শুনেই বোঝা যায় যে এখানে কোষের ডিটেলস নিয়ে আলোচনা করা হয়, কোষে কী কী আছে, কোষের আচরণ, প্রকারভেদ। এরপরে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। তোমরা জানো যে প্রত্যেকটা প্রাণী তার উত্তরাধিকার সূত্রে অনেকগুলা বৈশিষ্ট্য পায়, মানে তার পেরেন্টসে যে বৈশিষ্ট্য ছিল সেগুলা পায়। বৈশিষ্ট্যগুলো কেমন হতে পারে? চুলের রং, চোখের রং, এরপরে হতে পারে চামড়ার রং, তার উচ্চতা, ইত্যাদি ইত্যাদি। সো এই বংশগতির যে বৈশিষ্ট্যগুলা, সেগুলোর উপর কিন্তু পুরা একটা জেনারেশনের আচরণ, পুরো একদল প্রাণী কিভাবে আচরণ করবে বা তারা আসলে প্রকৃতির সাথে কতটা খাপ খাওয়াই নিতে পারবে, সব কিছু সম্পর্কে ডিটেলস জানার দরকার আছে। সো এই সবগুলো নিয়ে যে কিভাবে মানুষ তার প্যারেন্টসের বৈশিষ্ট্যকে উত্তরাধিকার সূত্রে পায়, কিংবা কিভাবে হচ্ছে তার
মানে কোন পার্টগুলো আসলে, হ্যাঁ, কেমিক্যালি কিংবা ফিজিক্যালি কোন পার্টগুলা এই বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করে, কিভাবে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী পার্টগুলোকে রক্ষা করা যায়, কিংবা তারা কত প্রকার, কিভাবে কাজ করে, এভরিথিং। তাইলে বংশগতিবিদ্যা এগুলো আলোচনা করা হয়। এরপর হচ্ছে বিবর্তনবিদ্যা বা এভলিউশন, মানে প্রাণীগুলো আসলে নানান প্রয়োজনে যত সময় অগ্রসর হয়, প্রাণী না শুধু উদ্ভিদও, তাদের হচ্ছে বৈশিষ্ট্যে চেঞ্জ আসে প্রকৃতির সাথে খাপ খাওয়াই নেওয়ার জন্য। আবার তার বৈশিষ্ট্য কী কী চেঞ্জ আসতে পারে, হইতে পারে যে তাদের হাইটে চেঞ্জ আসতে পারে, হ্যাঁ, তাদের বডির বিভিন্ন পার্টের আকারে চেঞ্জ আসতে পারে প্রকৃতিতে বেঁচে থাকার প্রয়োজন অনুযায়ী। আবার আবার এটাও হইতে পারে যে শুধু একটা প্রাণী না, একটা কোষের, হ্যাঁ, মানে বছরের পর বছর একটা নির্দিষ্ট ধরনের কোষ তার বেঁচে টিকে থাকার প্রয়োজনে হয়তো একটু চেঞ্জ আসছে, সেটাকে কি বলা যায়, এভলিউশন, ঠিক আছে। যেমন ধরা যাক যে এই যে অনেক প্রায় কয়েক লাখ বছর আগের এক ধরনের নেকড়ে ছিল, যেই নেকড়েগুলোর মুখ অনেক লম্বা ছিল, হ্যাঁ, এরকম অনেক লম্বা ছিল। কিন্তু রিসেন্ট যুগের যে নেকড়েগুলা, এদের মুখ কিন্তু ছোট, ঠিক আছে, আগের তুলনায় ছোট। সো কেন হয়েছে? নিশ্চয়ই হচ্ছে ওই যুগে ওই নেকড়েগুলোকে টিকে থাকার জন্য আরও হচ্ছে শক্তিশালী চোয়াল লাগতো, হয়তো এই জন্য লম্বা হয়েছে। হয়তো হইতে পারে যে তখনকার যুগের বেঁচে থাকা প্রাণীগুলা যেগুলোকে ওরা শিকার করে খাবে, ওগুলো হয়তো অনেক বড় ছিল, তাই তাদের জন্য কি লম্বা এবং শক্তিশালী চোয়াল লাগতো। আমি আইডিয়া করে বলতেছি, বাট যে কোনো কিছু হইতে পারে। সো এই যে নেকড়ের মুখের সাইজ আস্তে আস্তে চেঞ্জ হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী এই যুগে ছোট হয়ে গেছে, এইটা হচ্ছে ইভলিউশন বা বিবর্তন। এই যে বিবর্তনের বিষয়গুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে বিবর্তনবিদ্যা বা ইভলিউশন। ওকে, এখন বিবর্তনবিদ্যার পর আছে কি বাস্তুবিদ্যা বা ইকোলজি। বাস্তু হচ্ছে তোমার ইনভায়রনমেন্ট, যেখানে তুমি থাকো। শুধু ইনভায়রনমেন্ট না, তোমার খাবারের সোর্স, কোত্থেকে খাবার আসে, হ্যাঁ, এবং কে কাকে খায়। যেমন হতে পারে একটা কি ব্যাঙ হচ্ছে কোনো এলাকার ব্যাঙ ঘাস ফড়িং খাচ্ছে, আবার কোনো এলাকার ব্যাঙ হচ্ছে অন্য কোনো পতঙ্গ খেয়ে বেঁচে থাকতেছে, ঠিক আছে। সো এই যে এক এক এলাকায় খাবারের স্টাইল, প্রকৃতির তাপমাত্রা, এরপরে গাছের সংখ্যা, অক্সিজেনের পরিমাণ সহ নানান বিষয়, হ্যাঁ, এবং মানে বিভিন্ন প্রাণীর বেঁচে থাকার সুযোগ, এই সব কিছুর উপর ভিত্তি করে বিভিন্ন এলাকায় একটা ডিফারেন্স আছে। সো এই এক একটা এলাকা, যেখানে পুরো এলাকায় মানুষের খাবার পরিবেশ সেম, সেটা হচ্ছে একটা বাস্তুতন্ত্র। ওকে, সো ওই বাস্তুতন্ত্র নিয়ে যে আলোচনা করা হয়, সেই আলোচনাগুলো হচ্ছে কি বাস্তুবিদ্যা। এর হচ্ছে এন্ডোক্রিনোলজি। এন্ডোক্রিন কথাটা হচ্ছে অন্তঃক্ষরা, মানে টোটালি রিলেটেড টু হরমোন, ঠিক আছে। আপাতত এতটুকু জানো, তোমাদের হরমোন নিয়ে কথাবার্তা আছে, ওইগুলা আলোচনা করার সময় এন্ডোক্রিন নিয়ে বিস্তারিত বলবো। বাট এই যে হরমোন এবং হরমোন কিভাবে চলাচল করে, ব্লাডের মাধ্যমে অবশ্যই হরমোন চলাচল করে, এরপরে হরমোন কিভাবে রেসপন্স করে, কোন কাজের জন্য কি হরমোন, এই সবগুলো নিয়ে ডিটেলস হচ্ছে এন্ডোক্রিনোলজি। এরপর হচ্ছে জীবভূগোলবিদ্যা বা বায়োজিওগ্রাফি। আচ্ছা, বায়োজিওগ্রাফি হচ্ছে যে কি, মানে ভৌগোলিকভাবে কিন্তু পৃথিবীকে অনেকগুলা জোনে ভাগ করা যায়, ঠিক আছে। যেমন এই যে ট্রপিক্যাল, সাবট্রপিক্যাল বিভিন্ন জোনে ভাগ করা হয় আর কি, যাই হোক। তো এই জোনগুলোতে আবার হচ্ছে প্রাণীদের বৈশিষ্ট্যে ডিফারেন্স আছে, ঠিক আছে। ইভেন এক এক জোনে এক এক রকম প্রাণী থাকে। যেমন অস্ট্রেলিয়ার দিকে হচ্ছে কি ক্যাঙ্গারু আছে, কিন্তু এই যে সাউথ এশিয়ায় ক্যাঙ্গারু পাওয়ার সম্ভাবনা মোটামুটি নাই বা কম। তো এর মানে হচ্ছে যে জাস্ট এলাকা চেঞ্জ হওয়ার কারণেও তোমার কিন্তু এই যে প্রাণী, তাদের সংখ্যা, কি কি প্রাণী থাকবে, এগুলোর ডিফারেন্স হয়ে গেছে। সো এগুলো নিয়েও একটা ইম্পর্ট্যান্ট শাখা আছে, সেটা হচ্ছে জীবভূগোল বা বায়োজিওগ্রাফি। ওকে, ফাইন। আচ্ছা, এরপর হচ্ছে ফলিত জীববিজ্ঞান। এটা আমরা তাড়াতাড়ি শেষ করব। ফলিত জীববিজ্ঞান হচ্ছে কি, এই যে এতক্ষণ যে শিখলাম যেই নলেজগুলো নিয়ে, হ্যাঁ, বা যেই নলেজগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলাকে কাজে লাগিয়ে কিছু একটা করা। যেমন ধরো জীবাশ্ম বিজ্ঞান বা প্যালিওন্টোলজি, এটা হচ্ছে কি যে জীবাশ্ম বা হাজার লাখ বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা পুরনো ডেড বডি,
ঠিক আছে, হইতে পারে ওরা কঙ্কাল হয়ে গেছে, বা ইভেন কিছু প্রাণীর কঙ্কালও হচ্ছে খুব বেশি সংরক্ষিত হয়তো নাই। তো ওদের ডিটেলস জানা। আচ্ছা, প্যালিওন্টোলজি ইম্পর্ট্যান্ট কেন হচ্ছে এই যে লাখ কোটি বছর পুরানা ডেড বডি, হইতে পারে উদ্ভিদের, হইতে পারে প্রাণীর, নিয়ে আলোচনা করার প্রয়োজন। কারণ আসলে একটা পুরাতন ডেড বডি হইতে পারে 1,00,000 বছর আগের, বা 10,000 বছর আগের হইতে পারে আর কি। সো ওই ডেড বডিটা থেকে আমরা আসলে বুঝতে পারি যে ওই সময়কার প্রাণীগুলো কেমন ছিল, তাদের হাইট কেমন ছিল, ইভেন ওই সময়কার প্রাণীদের ডিএনএতে কী ধরনের স্ট্রাকচার ছিল। সো জীবাশ্ম বিজ্ঞানে এগুলো আলোচনা করা হয়। জীব পরিসংখ্যান বিজ্ঞানে কী আলোচনা করা হয়, মানে জীবের সংখ্যা, যে কয়টা জীব আছে, জীব কতটা বাড়তেছে, কতটা কমতেছে, জন্মহার, মৃত্যুহার, ইত্যাদি ইত্যাদি। পরজীবী বিদ্যা, যেখানে বিভিন্ন পরজীবী নিয়ে আলোচনা করা হয়, যেমন হতে পারে বিভিন্ন ধরনের কৃমি, কিংবা বিভিন্ন ধরনের হচ্ছে মানে ডেড বডিতে বিভিন্ন ধরনের পোকা তৈরি হয় না, ওই পোকা বা ইনসেক্টগুলো নিয়ে। আচ্ছা, ওইগুলো হচ্ছে মোটামুটি পরজীবী। তো এদের সম্পর্কে ডিটেলস এখন বলা যায় যে মানে কৃমি নিয়ে ডিটেলস জেনে আমরা কী করব। কৃমি নিয়ে ডিটেলস জেনে আসলে ফার্স্টলি আমরা কৃমিকে প্রোটেক্ট করতে পারি, মানে প্রোটেক্ট না, প্রিভেন্ট করতে পারি। কারণ কৃমি ঘটিত রোগগুলো আসলে অনেক বিরক্তিকর। এটা ছাড়াও হচ্ছে কিছু কিছু কৃমি হচ্ছে কোনো প্রাণীকে হচ্ছে বছরের পর বছর ধরে একটা দুর্বল এবং নিরাশ জীবনযাপন করাইতে পারে, এবং এটা আসলে স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। সো এদের সম্পর্কে জানা অনেক ইম্পর্টেন্ট। ইভেন অনেক পরজীবী থেকে কিন্তু নানান ধরনের উপকারী কেমিক্যালও পাওয়া যায়। ঠিক আছে, এরপর হচ্ছে মৎস্যবিজ্ঞান, মানে মাছ, তাদের উৎপাদন, রক্ষণাবেক্ষণ। আচ্ছা, তো এটাও ইম্পর্টেন্ট, এটা আমাদের ফুডের সাথে জড়িত, আশা করি এটা ব্যাখ্যা করতে হবে না। এরপর আছে কীটতত্ত্ব। কীট বলতে হচ্ছে পোকা, সহজ কথায়। সো ওদের নিয়ে আলোচনা করা ইম্পর্টেন্ট আছে কৃষিক্ষেত্রে স্পেশালি। যেমন জমিতে কিন্তু কীটপতঙ্গ নানান ধরনের উপদ্রব করে, তাই না? এটা খুব বেসিক এক্সাম্পল। কীটপতঙ্গের আরও অনেক কাজ কারবার আছে। সো এগুলা হচ্ছে কীটতত্ত্ব বা এন্টোমোলজিতে আলোচনা করা। এরপর অণুজীব বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, সেখানে হচ্ছে অণুজীব। আচ্ছা, এখানে একটা কথা আছে, পরজীবী আর অণুজীবের মধ্যে কী ডিফারেন্স? হ্যাঁ, পরজীবী হচ্ছে যেটা আরেকটা দেহের উপর নির্ভরশীল, মানে নিজে নিজে পরিবেশে মুক্তভাবে বেঁচে থাকতে পারে না। আর অণুজীব হচ্ছে যে আণবিক আকারের, যে সাইজে খুবই ছোট, এত ছোট যে যাদেরকে দেখতে মাইক্রোস্কোপ লাগে। ঠিক আছে, এরা হচ্ছে অণুজীব। যেমন কারা? ভাইরাস, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ছত্রাক এবং অন্য অন্য অণুজীব। তাহলে অণুজীবের অণু কথাটার মানে হচ্ছে তারা খুবই ছোট। হ্যাঁ, একদম অণু যত বড় হয় ওটার সাথে একটু তুলনা করার চেষ্টা করছে আর কি। কৃষিবিজ্ঞান, এটাও কি ফলিত জীববিজ্ঞান। এরপর চিকিৎসা বিজ্ঞান, জিন প্রযুক্তি, এরপর প্রাণ রসায়ন, যেখানে কি প্রাণ রাসায়নিক মানে বায়োকেমিক্যাল, জীবের সাথে রিলেটেড যে কেমিক্যাল, ওই কেমিক্যালগুলো নিয়ে আলোচনা। এরপরে পরিবেশ বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান, বন বিজ্ঞান বা ফরেস্ট্রি, যেখানে বন নিয়ে আলোচনা করা হয়। জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। ওকে, ফাইন। বায়োটেকনোলজি জিনিসটা খুবই ওয়াইড আসলে। টেকনোলজি, বায়োলজির সাথে টেকনোলজিকে ইনক্লুড নানানভাবে করা যায়। যেমন ধরা যায় যে আমরা কি করতে পারি, মানুষের জিনকে পরিবর্তন করা প্রয়োজন অনুযায়ী, কিংবা ধরো এক প্রজাতির ভেড়ার মধ্যে ধরো পশম হয় না, আমি কি করলাম, আরেক প্রজাতির ভেড়া যাদের পশম হয় ওদের ডিএনএ এনে এদের বডিতে স্থাপন করে দিলাম, এতে করে যাদের গায়ে পশম হইতো না তাদের গায়েও পশম হবে। ঠিক আছে, সো এটা বায়োলজির সাথে টেকনোলজির একটা কানেকশন করা যাইতে পারে। ইভেন হচ্ছে কম্পিউটারাইজড প্রযুক্তিগুলোও হচ্ছে বায়োলজির সাথে রিলেটেড হতে পারে। সো ওইখানে যেই বিষয়গুলো আলোচনা করা হয়, যেই বিজ্ঞানের যে শাখায়, সেটা হচ্ছে জীব প্রযুক্তি। এরপর আসো ফার্মাসি, এটা ওষুধ শিল্প এবং এই সংক্রান্ত প্রযুক্তির সাথে রিলেটেড। বন্যপ্রাণীবিদ্যা, তাদের সংখ্যা, রক্ষণাবেক্ষণ বা প্রকৃতিতে তাদের প্রয়োজনীয়তা, এই সবগুলো নিয়ে আলোচনা করা হয়। বায়ো ইনফরমেটিক্স খুবই মানে ইম্পর্ট্যান্ট একটা বিষয় রিসেন্ট টাইমে। বায়ো ইনফরমেটিক্স হচ্ছে বায়োলজির সাথে ইনফরমেশনকে রিলেট করবে আর কি, যে মানে বিভিন্ন জীবের আচরণ, তাদের সংখ্যা, জন্ম মৃত্যু হার থেকে শুরু করে এগুলো আবার সময়ের সাথে কীভাবে চেঞ্জ হচ্ছে, আবার এগুলোর উপর ডিপেন্ড করে
ফিউচারে কি হতে পারে সেটা প্রেডিক্ট করার চেষ্টা করা, সব কিছুই মোটামুটি বায়ো ইনফরমেটিক্সের সাথে রিলেটেড। ওকে, এরই সাথে আমরা জীববিজ্ঞানের হচ্ছে শাখাগুলো নিয়ে আলোচনা করছি, ভৌত এবং ফলিত। তো এটা নিয়ে এত ডিটেলস বাড়ার কারণ হচ্ছে যে, কারণ আমরা যখন এসএসসি শেষ করে এইচএসসি শেষ করে ইউনিভার্সিটিতে যাব, আমাদের কিন্তু মানে চুজ করতে হবে যে আমরা আসলে কই যাইতে চাই, কী পড়তে চাই। সো তোমরা এই বিষয়টা নিয়ে যেন শুরুতেই একটু ধারণা থাকে, এই জন্য আমি এতটা ডিটেলস বললাম। ওকে ফাইন, আমাদের নেক্সট টপিক হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস। আমরা কাভার করছি জীববিজ্ঞানের শাখাসমূহ। আচ্ছা, ভৌত জীববিজ্ঞান কাভার করছি, ফলিত জীববিজ্ঞান মানে শাখাসমূহের মধ্যেই ছিল। এবার আমরা আসবো জীবের শ্রেণীবিন্যাসে। এখন আমরা আলোচনা করব জীবের শ্রেণীবিন্যাস নিয়ে। তো জীবের শ্রেণীবিন্যাস হচ্ছে এই পার্টটা। বাট জীবের শ্রেণীবিন্যাস কেন ইম্পর্ট্যান্ট? কারণ জীবজগৎ অনেক বিশাল, যথেষ্ট পরিমাণ লাখ লাখ উদ্ভিদ এবং প্রাণী আছে, ঠিক আছে? সো এতগুলো লাখ লাখ ধরনের আর কি। তো যেমন লাখ লাখ ধরন বলতে কি বুঝেছি, যেমন ধরো সেগুন গাছ, এটা একটা ধরন, এরপরে বেলজিয়াম গাছ আরেকটা ধরন, এরকম লাখ লাখ ধরনের উদ্ভিদ আছে। সো এত এত ধরনের উদ্ভিদ বা প্রাণীকে হচ্ছে তোমার একসাথে জানা পসিবল না। সো আমরা কি করছি, আমরা একটা শ্রেণীতে ফেলছি। শ্রেণীতে ফেললে কি হয় যে ধরো প্রায় 10 থেকে 20,000 টাইপের হতে পারে, বা 100-200 বা 500 টাইপের প্রাণী হচ্ছে একটা শ্রেণীতে পড়ছে, এদের সবার বৈশিষ্ট্য সেম। হ্যাঁ, যেমন প্রাইমেটসরা কি, প্রাইমেটসদের বৈশিষ্ট্য হচ্ছে কি, এরা যদি ভুল না হই তাহলে এরা আঁকড়ে ধরে থাকতে পারে। হ্যাঁ, কোনো কিছু কীভাবে আঁকড়ে ধরতে পারে। সো প্রাইমেটসের মধ্যে কি শুধু মানুষ পড়ে? না, মানুষ পড়ে, বানর পড়ে, শিম্পাঞ্জি, হনুমান, গরিলা বা এই টাইপের প্রাণীগুলোও পড়তে পারে। তো এখন আমরা শ্রেণীবিন্যাসের কারণ জানছি যে আমরা যেন সহজে প্রাণী জগৎকে জানতে পারি, সাজানো উপায়। এখন প্রাণী জগৎকে ভাগ করার প্রথম চেষ্টা করছে হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস হচ্ছে একজন সুইডিশ এবং তিনি একজন প্রকৃতি বিজ্ঞানী। তিনি আবার একটা ইউনিভার্সিটির অ্যানাটমির অধ্যাপকও ছিলেন। তো উনি হচ্ছে পুরা জীবজগৎকে 2টা ভাগে ভাগ করছে। ওকে, জীবজগৎকে উনি পৃথিবীর সমস্ত জীবের যে সমষ্টি তাকে আমরা জীবজগৎ বলি। উনি বলতেছেন যে এক ধরনের জীব হচ্ছে উদ্ভিদ, আরেক ধরনের জীব হচ্ছে প্রাণী। মাত্র 2টা ভাগ, হ্যাঁ, প্রাণী। আচ্ছা, তো জীবজগৎ জগৎ, একটা হচ্ছে কি প্রাণী জগৎ। কিন্তু এটা ইনাফ না, এটা ইনাফ ছিল না, কারণ ভাইরাস, ব্যাকটেরিয়া সহ আরও অনেক কিছুই কিন্তু আছে। সো ভাইরাস বা ব্যাকটেরিয়াকে তুমি কি উদ্ভিদ বলবা? না, ব্যাকটেরিয়াকে উদ্ভিদ বলা যায় না। প্রাণী বলবা? সেটাও বলা যায় না। সো এদের জন্য একটা আলাদা ভাগের প্রয়োজনীয়তা দেখা দিছে। মনে হইতে শুরু করলো যে ক্যারোলাস লিনিয়াসের এই বিভাজনটা যথেষ্ট না। সো হুইটেকার নামক একজন, উনি হচ্ছে জীবজগৎকে আরেকটা স্টাইলে ভাগ করছে। হ্যাঁ, উনি বলতেছে যে দেখো যত জীব আছে সবগুলাকে আমরা 5টা ভাগে ভাগ করব। তো এক ভাগের নাম হচ্ছে কি মনেরা, এরপর হচ্ছে প্রোটিস্টা, এরপর হচ্ছে ফানজাই, এরপর ধরো প্লান্টি, আর আছে এনিমেলিয়া। এই 5টা ভাগে ভাগ করা হয়েছে। তো উনি হচ্ছেন হুইটেকার, আর এইচ হুইটেকার। উনি হচ্ছে
ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল ওই টাইপের জীবগুলাকে হচ্ছে মনেরা রাজ্যে রাখছে। এরপরে অ্যামিবা বা ডায়াটম এই ধরনের জীবগুলাকে হচ্ছে তোমার প্রতিষ্ঠায় রাখছে। এরপরে ফানজাইতে সব ধরনের ছত্রাক, প্লান্টিতে সব ধরনের উদ্ভিদ প্রায়, আর অ্যানিমেলিয়াতে সব ধরনের প্রাণী। তো ওকে ফাইন, উনি এটা যথেষ্ট ভালোই করছে, এখানে প্রায় সবগুলো জীবই ইনক্লুডেড হয়। কিন্তু মার্গুলিস নামক একজন ওনার এটাকে রিভাইজ করছে, মানে বলছে যে এটা ভালো কিন্তু এটাকে আরও সুন্দর করা যায়, আরও স্পষ্ট করা যায়। উনি কি করছেন, এই 5টা ভাগকে আবার 2টা রাজ্যে, 2টা সুপার কিংডমে, ঠিক আছে, এই যে প্রথম জন পড়ছে এই সুপার কিংডমে, আর বাকি 4 জন পড়ছে আরেকটা সুপার কিংডমে, ঠিক আছে, বাকি 4 জন আরেকটা সুপার কিংডমে পড়ছে। তাহলে ব্যাপারটা এখন কেমন হয়ে গেল, জীবজগৎকে হচ্ছে 2টা রাজ্যে ভাগ করছে। এরপর ওই রাজ্যগুলা থেকে হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া আসছে। সো আচ্ছা, এগুলো আসলে রাজ্য না, এগুলো হচ্ছে সুপার কিংডম, হ্যাঁ, মানে রাজ্যের থেকে উপরে, অর্থাৎ অনেকগুলা রাজ্য মিলে একটা সুপার কিংডম, তাই না? তো প্রথম সুপার কিংডমের নাম কি দিচ্ছেন ওনারা, প্রোক্যারিওটা, আর একটা হচ্ছে ইউক্যারিওটা। ওকে, প্রোক্যারিওটা আর একটা হচ্ছে ইউক্যারিওটা। তো প্রোক্যারিওটা আর ইউক্যারিওটা কিসের ভিত্তিতে? প্রোক্যারিওটা আর ইউক্যারিওটা হচ্ছে নিউক্লিয়াসের ভিত্তিতে। ওকে, এটা যেহেতু তোমাদের ফার্স্ট অধ্যায়, আমি ধরে নিচ্ছি যে তোমাদের নিউক্লিয়াস সম্পর্কে কমপ্লিট নলেজ নেই। সো আমি একটু সিম্পলি বলার চেষ্টা করি যে ধরো এইটা হচ্ছে একটা কোষ। কোষ কি? একটা জীবদেহ তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ একক। যেমন ধরো একটা বিল্ডিং তৈরির জন্য যেমন ইট লাগে, একটা জীবদেহ তৈরির জন্য কোষ লাগে। কোষ কিন্তু ইটের মতো বড় না, হ্যাঁ, কোষ খুবই ছোট, এটাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। ওকে, ধরো এই হচ্ছে একটা কোষ, কোষের মাঝখানে এরকম গোল বলের মতো, হ্যাঁ, গোল বলের মতো একটা অঙ্গাণু থাকে যার নাম হচ্ছে নিউক্লিয়াস। এটা হচ্ছে কোষের খুব গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে। আবার এই অঙ্গাণুর মধ্যে থাকা কিছু উপ অঙ্গাণু যেমন ডিএনএ, আরএনএ, এগুলা দিয়ে আবার জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়। সো এটা নিউক্লিয়াস জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, নিউক্লিয়াসের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ক্যারিওন। হ্যাঁ, ক্যারিওন। ওকে ফাইন। সো এই যে তার মানে নিউক্লিয়াস বা ক্যারিওনের উপর ভিত্তি করে এদেরকে 2টা সুপার কিংডমে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রোক্যারিওটা আর একটা হচ্ছে ইউক্যারিওটা। সো প্রোক্যারিওটার প্রো মানে হচ্ছে আদি, আদি। এটার আরেকটা অর্থ করা যায়, এটা হচ্ছে কি অগঠিত, হ্যাঁ, বা মানে সুগঠিত নয় এমন আর কি। আচ্ছা, আমি এটাকে অগঠিতই বলি। আরেকটা হচ্ছে কি ইউ মানে রিয়েল, প্রকৃত, হ্যাঁ, ধরো প্রকৃত। আচ্ছা, আর ক্যারিওটা মানে কি নিউক্লিয়াস বিশিষ্ট। তাইলে আদি নিউক্লিয়াস, আমি নিউ লিখলাম জাস্ট, আরেকটা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট। আচ্ছা, সো এটাকে আবার সুগঠিত নিউক্লিয়াসও বলা হয়, সুগঠিত নিউক্লিয়াস। এর মানে জীবজগতের যতগুলা জীব আছে তাদের কোষের নিউক্লিয়াস কি সুগঠিত নাকি সুগঠিত নয়, তার উপর ভিত্তি করে 2টা কিংডম। একটা হচ্ছে সুপার কিংডম আর কি, একটা হচ্ছে প্রোক্যারিওটা মানে যাদের ক্যারিয়ন বা নিউক্লিয়াস প্রো মানে আদি, আর ইউক্যারিওটা মানে যাদের ক্যারিয়ন বা নিউক্লিয়াস হচ্ছে ইউ মানে প্রকৃত, রিয়েল, খুব ভালোভাবে গঠিত। তো যারা ইউক্যারিওটা, এদের কি হয়, এদের নিউক্লিয়াসের কারো একটা পার্ট আছে, কারো একটা পার্ট নাই, এরকম। যেমন নিউক্লিয়াসে কী কী লাগে, নিউক্লিয়াসের যে ধরো চামড়া টাইপের জিনিস, হ্যাঁ,
আমি বোঝানোর জন্য সহজভাবে বলতেছি আর কি। নিউক্লিয়াসের যে চামড়া, হ্যাঁ, সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এর ভিতরে আরও কিছু এই যে পেঁচানো তন্তু থাকে, ক্রোমাটিন তন্তু, আর থাকে নিউক্লিওলাস, হ্যাঁ। সো দেখা গেছে যাদের অপ্রকৃত নিউক্লিয়াস বা অগঠিত নিউক্লিয়াস মানে প্রোক্যারিওটা, তাদের ক্ষেত্রে হয়তো কারো নিউক্লিয়ার মেমব্রেন নাই, জাস্ট ভিতরের গোলাস। আবার কারো ক্রোমাটিন তন্তু খুব বেশি নাই, নিউক্লিয়ালাসও নাই, কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন আছে, এরকম। আর যারা হচ্ছে ইউক্যারিওটা মানে প্রকৃত কোষী বা প্রকৃত নিউক্লিয়াসযুক্ত, তারা মূলত এই যে তাদের নিউক্লিয়ার মেমব্রেনও থাকবে, নিউক্লিওলাসও থাকবে, এরপর হচ্ছে ক্রোমাটিন তন্তুও থাকবে, হ্যাঁ। তো বলা যায় যে কি ইউক্যারিওটা হচ্ছে রিচ, ওদের সব আছে, আর প্রোক্যারিওটা হচ্ছে কি পুয়ার, তাদের হচ্ছে কিছু কিছু জিনিস আবার নাই। আচ্ছা, ওকে, ফাইন। তাইলে আমরা কি ডিসিশনে আসতে পারি যে সবচেয়ে মডার্ন যে শ্রেণী বিভাগের স্টাইল সেটা হচ্ছে এইটা, যেটা মার্কিউলিস করছিল, ঠিক আছে। উনি জাস্ট হুইটেকারের স্টাইলটাকে একটু রিভাইজ করছে, একটু চেঞ্জ করছে। আর হচ্ছে সবার আগে যেটা আসছিল ক্যারোলাস লিনিয়াসের, উনি জাস্ট উদ্ভিদের প্রাণী দুইটা ভাগে ভাগ করে দিছিলেন, সেটা ইনাফ ছিল না, ঠিক আছে। আচ্ছা, তো এই যে বিভাজন পদ্ধতি, এটাকে জাস্ট আরেকটু সহজ করার জন্য আমি 1 মিনিট বলতে চাই। সেটা হচ্ছে যে ধরো এই জীবজগৎকে ধরো এই পুরা পৃথিবী, সুপার কিংডমকে ধরো এক একটা মহাদেশ, ঠিক আছে। আর রাজ্যগুলোকে ধরতে পারো এক একটা দেশ। তাইলে পুরা পৃথিবীকে মহাদেশ আর দেশে যেরকম ভাগ করছি, এরকম পুরা জীবজগৎকে মানে যতগুলা জীব আছে এদেরকে সুপার কিংডম আবার কিংডম বা সুপার কিংডম বা রাজ্যে ভাগ করছি, ঠিক আছে। ডাজ থিংস ওয়ার্ক? ওকে, এই বিভাগটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে এই যে এখন যে চার্টটা আঁকলাম সেটা। আর মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এই যে 5টা কিংডম বা রাজ্য আছে তাদের বৈশিষ্ট্য এবং উদাহরণ। ওকে, ফাইন, আমি হচ্ছে তাদের বৈশিষ্ট্য রিড আউট করতেছি। যে ধরো ফার্স্টে কি আছে? মনেরা। ওকে, ফাইন, মনেরা। হ্যাঁ, আচ্ছা, এটা তো মনেরার হচ্ছে যে বৈশিষ্ট্যগুলা, তারা হচ্ছে এককোষী, মানে এরা একটা মাত্র কোষ দিয়ে গঠিত জীব, অর্থাৎ এদেরকে খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। এবং এরা হচ্ছে ফিলামেন্টাস, মানে কি ধরো এমনও হইতে পারে যে এদের কেউ জাস্ট অল্প কয়েকটা, ধরো 20-30টা কোষ এরকম পাশাপাশি বসে বসে একটা ফিলামেন্ট বা ফাইবার, তন্তু, আঁশ এরকম তৈরি করছে, ঠিক আছে। ওই আঁশটাও কিন্তু অবশ্যই মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। সো এই যে কোষের আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দিই, যে ধরো মালা আছে তো না, যেগুলা গলায় পড়ে, তো মালা পরার জন্য কি যদি সেটা পুঁতির মালা হয়, অনেকগুলা পুঁতি একটার পর একটা লাগিয়ে একটা পুঁতির মালা তৈরি করা হয়, রাইট? এরকম পুঁতির মালার মতো করে ওরা সিরিয়াল ধরে থাকে, হ্যাঁ, এটাকে ওদের ফিলামেন্টাস চলাচল বলে। আচ্ছা, বা ওরা আসলে ফিলামেন্ট তৈরি করে থাকে, এবং এরা হচ্ছে কলোনি তো বুঝো, রাইট? মানে একটা গ্রুপ অফ পিপল একটা নির্দিষ্ট এরিয়াতে আবাসিকের মতো করে কি থাকে টাইপ অফ। সো ওরাও এরকম, ওদেরও আবাসিক আছে ধরে নাও। এরপর হচ্ছে ওদের, আমি একটু আগে বলতেছিলাম যে ইউক্যারিওটা আর প্রোক্যারিওটা, এটা হচ্ছে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে ভাগ করছে। এই যে নিউক্লিয়াসের চামড়া, হ্যাঁ, বা নিউক্লিয়ার মেমব্রেন, এই হচ্ছে নিউক্লিওলাস, এই হচ্ছে পেঁচানো হচ্ছে কি ক্রোমাটিন তন্তু। সো এখন এদের ক্রোমাটিন বস্তু আছে, মানে এই আঁশটা আছে। এদের নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই, মানে এদের এই যে নিউক্লিওলাস, এই যে বলটা, এইটা নাই, আর হচ্ছে নিউক্লিয়ার পর্দা এইটা নেই, জাস্ট এই যে ক্রোমাটিন বস্তুটা আছে, ঠিক আছে। সো এই জন্যই আসলে এরা প্রোক্যারিওটা। তোমরা কি একটা জিনিস খেয়াল করছো যে সুপার কিংডম প্রোক্যারিওটায়, আমি জাস্ট প্রো লিখলাম বোঝার জন্য, প্রোক্যারিওটায় একটাই রাজ্য ছিল, সেটা হচ্ছে মনেরা, আর সেই মনেরা নিয়েই পড়তেছি। এর মানে এটা অনেকটা এরকম যে পুরো একটা মহাদেশে যদি একটাই দেশ হয়, ব্যাপারটা যেমন হয়,
পুরো একটা সুপার কিংডমে একটাই মাত্র কিংডম, মানে মনেরার সবাই মিলে শুধুমাত্র প্রোক্যারিওটা তৈরি করছে। আর এরা হচ্ছে অসুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। সো আসলে মনেরার সবার এই আসলে নিউক্লিয়াস কি সুগঠিত নয়, এটাই মেইন বিষয়। তাহলে তোমাদেরকে যদি মনেরার বৈশিষ্ট্য লিখতে বলে, 1 নম্বরে কি লিখবা? যে এদের নিউক্লিয়াস সুগঠিত নয়। এরপরে বলবা যে এরা এককোষী, এরা ফিলামেন্টাস। এরপরে এরা কলোনিয়াল, মানে কলোনিবদ্ধ হয়ে থাকে। এদের নিউক্লিয়াসে শুধুমাত্র ক্রোমাটিন বস্তু আছে, বাকিগুলা নাই। মানে কি নাই? নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন। আর অন্য অন্য অঙ্গাণু যেমন প্লাস্টিড কি, যে ধরো এরকম কোষের মধ্যে তো শুধু নিউক্লিয়াস থাকে না, প্লাস্টিড, এরপরে ধরো এই যে মাইটোকন্ড্রিয়া বা আরও নানান ধরনের অঙ্গাণু থাকে, এগুলা ওদের নাই। ওদের শুধু রাইবোজোম নামক একটা স্পেশাল টাইপের অঙ্গাণু আছে, হ্যাঁ, যেটাও কোষের মধ্যে থাকে, হ্যাঁ, ধরো এগুলো। আচ্ছা, তো প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, মানে কোনো কিছু থেকে শুষে নেয়, রাইট। তবে কেউ কেউ হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণের মাধ্যমেও খাদ্য প্রস্তুত করতে পারে। ওকে, এদের উদাহরণ, এটা খুব ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসতে পারে। উদাহরণ, 2টা উদাহরণ আছে, রাইট। একটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া কোথায় পড়লো, কোন রাজ্যে পড়লো? মনেরাতে। একটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। নীলাভ মানে নীলচে, নীলচে সবুজ শৈবাল। ওকে, ব্যাকটেরিয়া হচ্ছে এককোষী। নীলাভ সবুজ শৈবাল বহুকোষীয় হতে পারে, আমি যদি ভুল না হই। আচ্ছা, আর হচ্ছে নীলাভ সবুজ শৈবাল ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ, হ্যাঁ, সিনথেসিস বা সালোক সংশ্লেষণের মাধ্যমে খাবার প্রিপেয়ার করে। ব্যাকটেরিয়া সেটা পারে না, ঠিক আছে। আচ্ছা, শেষ। আমরা যেহেতু ওই সুপার কিংডমে প্রোক্যারিওটাতে একটাই রাজ্য ছিল, ওই একটা রাজ্য মনেরা পড়ার মাধ্যমে আমরা প্রোক্যারিওটা শেষ করে ফেলছি। বাট আমরা আরেকটা সুপার কিংডমে যাব, যেটার নাম হচ্ছে ইউক্যারিওটা, যাদের সবার নিউক্লিয়াস পারফেক্টলি গঠিত। সেই সুপার কিংডমে, মানে ধরো সেই মহাদেশে 4টা দেশ, মানে ইউক্যারিওটা সুপার কিংডমে 4টা রাজ্য। কে? প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া। ওকে, প্রোটিস্টা, এদের বৈশিষ্ট্য কি? এরা এককোষী, আবার বহুকোষী হতে পারে। একক বা কলোনিয়াল, মানে একা একাও থাকে, কখনো কলোনি করেও থাকে, আর কখনো ফিলামেন্টাস, একটু আগে বললাম যে একজনের সাথে একজন লেগে সিরিয়াল ধরে মানে থাকে আর কি, বসবাস করে। এবং এদের নিউক্লিয়াস অবশ্যই সুগঠিত হবে, কারণ এরা ইউক্যারিওটা সুপার কিংডমের অন্তর্ভুক্ত। আচ্ছা, তো সুগঠিত হওয়ার মানে আসলে সব কিছু আছে, এটা আলাদা করে বলার দরকার নাই যে এদের মেমব্রেন আছে, ক্রোমাটিন আছে, নিউক্লিয়াস আছে, কারণ সুগঠিত বলার সাথে সাথে বোঝা যায় যে এগুলো সব আছে। এরপরে ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ ও প্রোটিন থাকে, ঠিক আছে। ক্রোমাটিন বস্তুই মূলত আলটিমেটলি ডিএনএ, হ্যাঁ। সো ওই ডিএনএর মধ্যে কি বংশগতীয় বৈশিষ্ট্য আছে, বাট এই যে প্রোক্যারিওটের যে পার্টটা, তাদের ক্রোমাটিনে ডিএনএ, আরএনএ এবং অন্যান্য প্রোটিন দেখা যায়, এবং কোষের সব ধরনের অঙ্গাণু উপস্থিত। আমরা কিন্তু মনেরাতে দেখছিলাম রাইবোজোম ছাড়া আর অন্য কোনো অঙ্গাণু থাকতে আমরা দেখি নাই, ঠিক আছে। কিন্তু প্রোটিস্টা, যারা এক ধরনের ইউক্যারিওটা সুপার কিংডমের অন্তর্ভুক্ত, তাদের কিন্তু সব ধরনের অঙ্গাণু আছে। এরা খাদ্য গ্রহণ কীভাবে করে? শোষণ এবং ফটোসিনথেসিসের মাধ্যমে করে। আর মাইটোসিস, কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটায়। আছে এখানে প্রজননের স্টাইল হচ্ছে 2টা, যৌন এবং অযৌন। তো যৌন প্রজননে কি? একটা মেল একটা ফিমেল মাস্ট, হ্যাঁ, তাদের বডি থেকে আসা প্রজনন কোষগুলা মিলিত হয়ে জাইগোট গঠন করবে, এরপর একটা পূর্ণাঙ্গ জীব তৈরি হবে। কিন্তু অযৌন জননে মেল ফিমেলের দরকার হয় না। অযৌন জনন কেমন? যে ধরো একটা গাছের একটা পার্ট কেটে নিচে পড়ে গেছে, সেখান থেকে গাছ উঠে গেছে, এইটা হচ্ছে এক ধরনের অযৌন প্রজনন, মানে মেল ফিমেল লাগে নাই, একটা গাছই যথেষ্ট, এরকম, ঠিক আছে। সো ওদের অযৌন জনন কেমন? কোষ বিভাজনের মাধ্যমে, মাইটোসিস। যেমন ওদের একটা কোষ, তো জাস্ট এই কোষটাই ভেঙে 2টা হয়ে গেছে, শেষ, 2জন হয়ে গেছে, এরকম। ওকে, ফাইন। ওরা আবার কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন ঘটায়, রাইট। আবার এদের ভ্রূণ ধরে না। তার মানে আমরা দেখলাম প্রতিষ্ঠাতে যৌন অযৌন 2টাই আছে,
তো যৌন প্রজননের স্টাইল কি? কনজুগেশন। কনজুগেশন মানে কি? জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, মানে দেখতে সেম কিন্তু বায়োলজিক্যালি ডিফারেন্ট, মানে একটা মেল একটা ফিমেল আর কি, এরকম। ওদের মধ্যে আরও অনেক ডিফারেন্স থাকতে পারে, বাট দেখতে সেম। সো এই ধরনের দুইটা গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। তো এই ধরনের গ্যামেট কী কী? মানে এই যে শুক্রাণু ডিম্বাণু আছে না, এই টাইপের বিষয় আর কি। ওকে ফাইন। তো এদের এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে অ্যামিবা, প্যারামেসিয়াম, এককোষীয় বহুকোষী শৈবাল। ওকে দেখো, আমরা তো মনেরা পড়ে ফেলছি। এখানে যদি আমি একটু প্রোটিস্টা লিখি, প্রোটিস্টা। হাসিব দেখো তো এটা দেখা যায় কিনা। প্রোটিস্টার এক্সাম্পল কি? উদাহরণ, প্রোটিস্টার উদাহরণ হচ্ছে অ্যামিবা, এটা অনেক বেশি আসে অ্যামিবা। আরেকটা মনে হয় ডায়াটম ছিল, রাইট? ডায়াটম কি ছিল? ইয়েস, ডায়াটম ছিল। ডায়াটম কারা? এককোষী শৈবাল হচ্ছে ডায়াটম, ঠিক আছে? ডায়াটম এককোষী শৈবাল। ডায়াটম মানে এককোষী শৈবাল। এরপর হচ্ছে কি? প্যারামেসিয়াম। আর আছে বহুকোষী শৈবাল। এখানে একটা ক্যাচ আছে, বুঝছো? এরা হচ্ছে মনেরার এক্সাম্পল, এরা হচ্ছে প্রোটিস্টার এক্সাম্পল। আশা করি দেখা যাচ্ছে এই এক্সাম্পলগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, সো ক্যাচটা কি? এখানেও শৈবাল আছে, মনেরাতেও শৈবাল আছে, প্রোটিস্টাতেও শৈবাল আছে, বাট দুই শৈবাল দুই রকম। এটা অবশ্যই নীলাভ সবুজ শৈবাল, ওই এক টাইপের শৈবালই। কিন্তু বাকি এককোষী আর বহুকোষীগুলা পড়ে কোথায়? প্রোটিস্টার মধ্যে। আমরা শ্রেণীবিন্যাসের কিছু ইম্পর্ট্যান্ট পার্ট নিয়ে জানছি, যেমন জীবজগৎকে সুপার কিংডমে, এরপর কিংডমে ভাগ করা। কিন্তু একটা জীব সম্পর্কে আরও স্পেসিফিকলি একদম সুনির্দিষ্টভাবে জানতে হইলে আরও অনেকগুলো ভাগে ভাগ করতে হয়। যেমন হচ্ছে আগে বলছিলাম, পৃথিবীকে অনেকগুলো মহাদেশে, মহাদেশকে অনেকগুলো দেশে ভাগ করছে। এতক্ষণ পর্যন্ত দেশে আসি, রাইট? রাজ্য পর্যন্ত আসি। কিন্তু একটা দেশকে অনেকগুলো বিভাগে ভাগ করা হয়, একটা বিভাগকে আবার অনেকগুলা জেলায় ভাগ করা হয়, এরপরে একটা জেলাকে অনেকগুলা মানে ইউনিয়ন, এরপরে গ্রাম, এরকম ভাগ করা হয় আর কি। তো একইভাবে একটা রাজ্যকে আরও অনেকগুলা ছোট ছোট ভাগে ভাগ করা যায়, যেমনটা একটা দেশকে ভাগ করা যায়। সো আমি এটাকে ক্লিয়ার করার জন্য একটা এক্সাম্পল দিই। ধরো এই যে ডটটা আছে, এটা হচ্ছে তুমি, ঠিক আছে? এই ডটটা হচ্ছে তুমি। আচ্ছা, তো শুধু তোমার সাথে আসলে পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তির পুরোপুরি মিল নাই, ঠিক আছে? যেমন তুমি এক্স্যাক্টলি যেভাবে আচরণ করো, এক্স্যাক্টলি ওইভাবে আর কেউ আচরণ করে না, একটু না একটু ডিফারেন্স থাকবেই। সো এইটা হচ্ছে সেই তুমি। এরকম তোমার মতো এরকম অনেকে আছে, হ্যাঁ, এরকম 8 বিলিয়ন মানুষ আছে, প্রায় 800 কোটি মানুষ আছে। সো তুমি বললা যে এইটা তো আমি, ঠিক আছে, বাট আমার মতো যারা, তারা একটা গ্রুপে পড়ুক। এই গ্রুপে যারা আছে তারা সবাই আমার মতো হচ্ছে হিউম্যান, তারা সবাই হচ্ছে সভ্য, তাদের কপালের হাড়, হ্যাঁ, তাদের কপালের হাড় পাতলা, এটাও মানুষের একটা বৈশিষ্ট্য আসলে। তাহলে এই যে ডটগুলো হচ্ছে সবাই মানুষ, সবগুলা মানুষকে আমি এই সার্কেলের মধ্যে কল্পনা করছি। কিন্তু এবার আমি চিন্তা করলাম যে আচ্ছা, আমি এতটা কঠিন না হই, আমি আরও কয়েকটা শর্ত ছেড়ে দিই। যেমন ধরো, একদম গায়ে পশম মানুষের মতো কম থাকতে হবে, একদম মানুষের মতো দেখতে হইতে হবে, এরকম না। জাস্ট যারা একটু একটু সোজা হয়ে হাঁটতে পারে আর যারা মোটামুটি দেখতে মানুষের মতো, ওদেরকেও আমি গ্রুপে নেব। তাইলে এইটা হচ্ছে আরেকটা গ্রুপ, ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা গ্রুপ। মানে এই গ্রুপে শুধু মানুষ, বাট এই গ্রুপে মানুষ তো আছে, সাথে আরও অন্য কিছু প্রাণীও আছে, ঠিক আছে? এই ধরো এই ডটগুলো হচ্ছে ডিফারেন্ট কিছু প্রাণী বোঝাচ্ছে, রাইট? তাইলে এই পুরা বড় বৃত্তটার মধ্যে কারা আছে? যারা জাস্ট খাড়া হয়ে হাঁটতে পারে, মোটামুটি মানুষের মতো দেখতে। তার মানে এই পুরো বৃত্তটাতে কিছু বন মানুষও আছে, আবার কিছু অরিজিনাল মানুষও আছে।
আমি চিন্তা করলাম যে না, আমি আরেকটু শর্তটা আর একটু কমাই দিব, আমি আরও কিছু প্রাণী ইনক্লুড করতে চাই। তাইলে আমি যদি আরও কিছু প্রাণী ইনক্লুড করি, ধরো যারা মানুষের মতোই হইতে হবে না, হ্যাঁ, বরং জাস্ট একটু উপর হয়ে হাঁটলেও মোটামুটি মানুষের মতো লাগে, এদেরকেও আমি আমার গ্রুপে নিব। তাহলে কে কে আসবে? এবার ধরো বানর আসছে, হ্যাঁ, শিম্পাঞ্জি আসছে, এরপর এরকম অনেকগুলো প্রাণী আসছে, হ্যাঁ, বানর, শিম্পাঞ্জি, গরিলা, বানর বানর বানর, শিম্পাঞ্জি, গরিলা, গরিলা, বানর, শিম্পাঞ্জি, এরকম এরকম, হ্যাঁ। সো বড় বৃত্তর পুরা একদম সবচেয়ে বড় বৃত্তটাতে মানুষও আছে, বন মানুষও আছে, আবার বানর, শিম্পাঞ্জি, গরিলাও আছে। ঠিক আছে, আমি জাস্ট বোঝার জন্য XYZ লিখছি। এবার আমি চিন্তা করলাম যে না, আমি আরেকটু শর্ত কমাই দিব, তাইলে হয়তো আরও বেশি প্রাণী ইনক্লুড হবে। তো ধরো এরপর আরও বেশি প্রাণী ইনক্লুড করার জন্য আমি আরেকটু শর্ত কমাই দিছি। আমি বলছি যে ওকে ফাইন, এখানে শুধু যারা যে কোনো জিনিস এমনি করে টোটালি আঁকড়ে ধরতে পারে ওদেরকে আমি ইনক্লুড করব। নো ম্যাটার ওরা মানুষের মতো দেখতে কি না, ওদের পশম আছে কি না, জাস্ট এভাবে কোনো কিছুকে আঁকড়ে ধরতে পারলেই আমি আমার দলে নিয়ে নেব। তাহলে এই ধরনের গ্রুপের মানুষগুলোকে, মানুষ না অ্যাকচুয়ালি, ওই ধরনের গ্রুপের প্রাণীগুলোকে আমরা এখানে ইনক্লুড করতেছি। ধরো হতে পারে বাদুর, তাই না? সেদিকে আমি সবাই ডব্লিউ নাম দিই, WV, হ্যাঁ, WV, মানে ধরো আমি হচ্ছে বাদুর আর আরেকটা প্রাণী নিচ্ছি আর কি, হ্যাঁ, যেমন ধরো বাদুর আর বাঘ, জিনা ভি, আচ্ছা এরকম আছে, ঠিক আছে, WV আছে। এখন আমি চিন্তা করলাম না, শুধু আঁকড়ে ধরাই না, আঁকড়ে ধরার শর্তটাও আমি রাখবো না, আমি জাস্ট বলবো যে যারা স্তন্যপায়ী, মানে মায়ের দুধ খেয়ে বড় হয়, তাদেরকে আমি একটা গ্রুপে ফেলবো। ওকে ফাইন, তাহলে আমি আসলে আরও বেশি সংখ্যক প্রাণী পেয়ে যাচ্ছি, রাইট? সো এখানে এবারে এই ধরো প্লাটিপাস অ্যাড হইতে পারে, প্লাটিপাস অ্যাড হইলো, প্লাটিপাস, এরপরে ধরো তোমার আরও অনেকগুলা অ্যানিম্যাল অ্যাড হলো। তাহলে চিন্তা করো যে আমরা আসলে কতগুলা শর্ত দিচ্ছি, তার উপর ডিপেন্ড করে আমরা অনেকগুলা ক্যাটাগরি বানাইতে পারি। একটু আগে ক্যাটাগরি কী বানিয়েছিলাম? সুপার কিংডম আর কিংডম। এরপর বললাম যে ওকে ফাইন, আমি এমন কিছু প্রাণী নিব যারা শুধু স্তন্যপায়ী। তাইলে স্তন্যপায়ীর মধ্যে মানুষও আছে, বন মানুষও আছে, গরিলা, শিম্পাঞ্জি, বানরও আছে, আবার প্লাটিপাসও আছে, বাঘও আছে, এই টাইপের। ঠিক আছে, আমি বললাম যে ওকে ফাইন, আমি আসলে শুধু স্তন্যপায়ী হইলেই হবে না, স্তন্যপায়ী হতে তো হবেই, সাথে আঁকড়েও ধরতে পারতে হবে। তাহলে তার মধ্যে কিন্তু এবারে আমি প্লাটিপাসকে আর রাখতে পারতেছি না। প্লাটিপাস আঁকড়ে ধরতে পারে না, তাহলে সে স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও আঁকড়ে ধরতে না পারার কারণে সে এই ছোট বৃত্তটার মধ্যে আসতে পারে নাই। ঠিক আছে, সো এরকম মানে আমরা আসলে বৃত্তটাকে যত ছোট করব, মানে শর্ত যত কমাবো, আমরা সুনির্দিষ্টভাবে একটা প্রাণীকে তত ভালো করে চিনব। ঠিক আছে, তাহলে দেখো, চিন্তা করো যে আমি হিউম্যান, আমি একজন ইন্ডিভিজুয়াল, আমার মতো হুবহু দুনিয়াতে আর একজন নাই। ঠিক আছে, মানে একটু না একটু তফাৎ হলেও থাকবে। তো এরপর কী হয়েছে যে আমি ভাবলাম যে আমি শুধু মানে আমি শুধু মানুষই না, আমার হচ্ছে যে আরও অন্য অন্য কিছু প্রাণীর সাথেও কি মানে লুক বা দেখতে মিল থাকতে পারে। সেই অনুযায়ী আমি কিন্তু হচ্ছে একটা বড় ক্লাস, একটা বড় শ্রেণীর মধ্যে পড়ে যাচ্ছি, এবং আমি একটা জিনিসকে আঁকড়ে ধরতে পারি। সো আমি প্রাইমেটের মধ্যেও পড়তেছি। এরপরে কি, মানুষ যেভাবে স্তন্যপান করে বড় হয় আর কি, হ্যাঁ, বেড়ে ওঠে, তো আমিও তাই, সেজন্য আমি স্তন্যপায়ী। আমি স্তন্যপায়ী হয়ে গেছি মানে যে একদম মানে আমার মধ্যে আবার মানে সবগুলা বৈশিষ্ট্য থাকবে এরকম না, বুঝতে পারছো কি না? তাইলে আমি আমাকে বা যে কোনো একটা প্রাণীকে পারফেক্টলি চেনার জন্য আরও অনেকগুলা ছোট ছোট ভাগে ভাগ করতে হয়। ঠিক আছে, আচ্ছা আমি একদম ফাইনাল অ্যানালজিটা তোমাদেরকে দিচ্ছি। যেমন এক্স্যাক্টলি ধরো তুমি একটা ব্যাংকে যাবা, ওই ব্যাংকটা এক্স্যাক্টলি কোন জায়গায় অবস্থিত এটা জানার জন্য কী কী করতে হবে? তুমি ফার্স্টে জানবা যে এটা আসলে কোন গ্রহে আছে। ওকে, পৃথিবীতে আছে। কোন মহাদেশে আছে? এশিয়াতে। কোন উপমহাদেশে আছে? ভারতীয় উপমহাদেশে। তো এই উপমহাদেশের কোন দেশে আছে? বাংলাদেশে। বাংলাদেশের কোথায় আছে? ধরো ঢাকায় আছে। ঢাকার কোথায় আছে? ধরো কাউরান বাজার আছে। হ্যাঁ, এরকম মানে
আরও স্পেসিফিক জানতে হলে হ্যাঁ, এবার শুধু কাওরান বাজারই না, কাওরান বাজারের অমুক মসজিদের পাশে টাইপ অফ এক্সাম্পল হিসেবে বললাম। আচ্ছা, তাহলে একটা লোকেশনকে ভালোভাবে জানার জন্য মানে তুমি হচ্ছে যত বেশি গভীরে যাবা, মানে গ্রহ থেকে দেশে, মহাদেশে, মহাদেশ থেকে দেশে, দেশ থেকে আস্তে আস্তে এলাকায়, তেমনি একটা প্রাণীকে পারফেক্টলি চিনতে হলে তোমাকে সুপার কিংডম থেকে কিংডমে, এবং কিংডম থেকে আস্তে আস্তে পর্ব, গোত্র, বর্গ, গণ, প্রজাতিতে আসতে হবে। প্রজাতিতে হচ্ছে শেষ ধাপ, যেখানে তুমি একটা প্রাণীকে পারফেক্টলি চিনতে পারো। তো এখন যদি কোয়েশ্চেন করো যে ভাইয়া আপনি যে বললেন যে প্রাণীগুলোকে বা সকল জীবকে আসলে যে কি সুপার কিংডম আর কিংডমে ভাগ করা হয়েছে, তো আরও ছোট ছোট ভাগে ভাগ করার প্রয়োজনীয়তা আছে, এটা আমি এখন বলছি। বাট কেন? এটাকে আবারও পৃথিবীর লোকেশনের সাথে মিলাও, যে পৃথিবীর লোকেশনকে আমরা ছোটো ছোটো ভাগে আসলে কেন ভাগ করছি। কারণ সব সময় আমাদের কিন্তু একদম এক্স্যাক্টলি কাওরান বাজারের ওই ব্যাংকটা সম্পর্কে জানার প্রয়োজন নাও হইতে পারে। মাঝে মাঝে আমি কি করতে পারি যে মহাদেশে তুলনা করতে পারি। যেমন ধরো ইউরোপের মানুষ এরকম, মহাদেশের মানুষ দেখতে এরকম, ঠিক আছে? আবার তোমার কখনো কখনো জেলায় জেলায় তুলনা করতে দরকার হতে পারে। এই জন্য আমরা হচ্ছে জীবজগৎকেও এভাবে ভাগ করছি যে কখনো কখনো আমাকে রাজ্য ভার্সাস রাজ্য এভাবে তুলনা করতে হইতে পারে, ঠিক আছে? আবার একটা প্রাণীকে স্পেসিফিকলি চেনার জন্য আমাকে রাজ্য, পর্ব, গোত্র সব ভেদ করে প্রজাতি পর্যন্ত যাইতে হইতে পারে, টাইপ অফ। সো এটাকে আমি আবার একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখাই, আশা রাখি এটা তোমার জন্য ইজি হবে। ফ্লো চার্ট হচ্ছে অনেকটা এরকম, যে ধরো প্রথমে কি জীবজগৎ, হ্যাঁ জীবজগৎ, এটাকে আমরা জগৎ, হ্যাঁ এটাকে আমরা প্রথমে কীভাবে ভাগ করছিলাম? সুপার কিংডম। কিংডমগুলোকে, সুপার কিংডমকে আমরা কিসে ভাগ করছিলাম? কিংডম। কিংডমকে কিসে ভাগ করব? পর্ব, ঠিক আছে? কিংডমকে ভাগ করব পর্ব, পর্বকে আবার ভাগ করব কি? বর্গে, রাইট? ইয়েস, পর্ব শ্রেণী, বর্গ, গোত্র। আচ্ছা, পর্বকে ভাগ করব শ্রেণীতে, শ্রেণীকে ভাগ করব বর্গে, বর্গকে ভাগ করব গোত্রে, আর সর্বশেষ যে ভাগ সেটা হচ্ছে প্রজাতি। প্রজাতি, ঠিক আছে? প্রজাতি, প্রজাতি হচ্ছে শ্রেণীবিন্যাসের শেষ ধাপ। এই হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাসের ফ্লোচার্ট। তাহলে কথাটাকে এভাবে বলা যায় যে অনেকগুলা প্রজাতি মিলে একটা গোত্র, এরকম অনেকগুলা গোত্র মিলে একটা বর্গ, এরকম অনেকগুলা বর্গ মিলে একটা শ্রেণী, অনেকগুলা শ্রেণী মিলে একটা পর্ব, অনেকগুলা পর্ব মিলে একটা রাজ্য, অনেকগুলা রাজ্য মিলে একটা সুপার কিংডম, আর কয়েকটা সুপার কিংডম, আসলে দুইটা, মিলে জীবজগৎ। বুঝতে পারছো? সো মানে একদম এক্স্যাক্টলি যদি এক লাইনে জানতে চাও যে এত কিছু করার মেইন পারপাস কী, মেইন পারপাস হচ্ছে জীবজগৎকে একদম স্পষ্টভাবে জানা এবং তাদের মধ্যকার তুলনা। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে মানুষের, হ্যাঁ মানুষ জীবজগতের কোন রাজ্য, বর্গ, গোত্রে আছে সেটা আমরা দেখব। হ্যাঁ, তো ধরো মানুষ আছে এই জীবজগতের প্রোক্যারিওটা সুপার কিংডমে, ঠিক আছে? প্রোক্যারিওটা সুপার কিংডমের মানুষ যেহেতু স্তন্যপায়ী, তারা হচ্ছে কি মামালিয়া কিংডমের বা মামালিয়া রাজ্যের, আচ্ছা মামালিয়া কিংডমের হচ্ছে তোমার করডাটা পর্বের, রাইট? করডাটা পর্বের মানুষ কেন করডাটা পর্বে পড়ছে? কারণ এদের ভ্রূণাবস্থায় হচ্ছে সরি আমি একটু ভুল করছি। আচ্ছা, মানুষ হচ্ছে প্রোক্যারিওটা সুপার কিংডমের
তোমার এনিমেলিয়া, মানুষ তো একটা প্রাণী তাই না, সকল প্রাণীকেই মোটামুটি এনিমেলিয়াতে রাখা হয়েছে। এনিমেলিয়া রাজ্যের তোমার করডাটা পর্বে, রাইট? এনিমেলিয়া, ইয়েস, করডাটা পর্বে। ওকে, আমি একটু ভুল করছিলাম। করডাটা পর্বের হচ্ছে মামালিয়া। মামালিয়া হচ্ছে তার শ্রেণী, রাইট? মামালিয়া হচ্ছে শ্রেণী, মামালিয়া শ্রেণীতে পড়ে মানুষ। আচ্ছা, মানুষের নিউক্লিয়াসগুলো সুগঠিত, তাই মানুষ প্রোক্যারিওটাতে পড়ছে। মানুষ প্রাণী, তাই মানুষ এনিমেলিয়াতে পড়ছে। মানুষের ভ্রূণাবস্থায় পিঠে নটকট থাকে, যেটা পরবর্তীতে মেরুদণ্ড হয় আর কি। ওই নটকট থাকার কারণে সে করডাটাতে পড়ছে। আর সে যেহেতু স্তন্যপান করে বড় হয়, সে মামালিয়া বা স্তন্যপায়ের মধ্যে পড়ছে। এরপর মানুষ কিন্তু কোনো জিনিসকে পারফেক্টলি আঁকড়ে ধরতে পারে, সো সে পড়ছে প্রাইমেটসে, রাইট? প্রাইমেটসে। আবার আরও স্পেসিফিকলি জানতে গেলে তাদের হচ্ছে তোমার গরিলা, শিম্পাঞ্জি এবং ওরাং ওটাং এই টাইপের প্রাণীগুলোর সাথে মিল আছে। সো তারা আসলে হোমিনিডি। হ্যাঁ, ওদের সবাইকে একসাথে আমরা হোমিনিডি নাম দিছি। হোমিনিডির পর হচ্ছে, আর এরপর হচ্ছে গণ। মানুষের গণ হচ্ছে হোমো। কেন হোমো হয়েছে? কারণ হোমোগণের যে প্রাণীগুলা, ওদের সবার হচ্ছে বডির তুলনায় মস্তিষ্ক যথেষ্ট বড়, ঠিক আছে? কিন্তু অন্য অন্য প্রাণীতে কিন্তু এত বড় মস্তিষ্ক থাকে না। যেমন মুরগের মস্তিষ্ক তার বডি থেকে অনেক ছোট, গরুর মস্তিষ্ক হচ্ছে একটা বড় সড়ো, গরুর মস্তিষ্ক এতটুকুর বেশি হয় না। সো মানুষের মস্তিষ্ক কিন্তু যথেষ্ট বড়, রাইট? সো এই ধরনের যারা আছে তাদের সবাই কিন্তু হোমো। সো মানুষ হোমোর মধ্যে পড়তেছে, কারণ বডির থেকে রিলেটিভলি বড় মস্তিষ্ক। এবং ফাইনালি মানুষ হচ্ছে আসলে সেপিয়েন্স, ঠিক আছে? হোমোসেপিয়েন্স। তো মানে ফাইনালি হচ্ছে মানুষ আর কি। হ্যাঁ, দেখো, হোমোর মধ্যে কিন্তু মানুষ ছাড়াও আরও অন্য অন্য প্রাণী আছে, বাট ফাইনালি যখন আমরা প্রজাতিতে চলে আসছি তখন শুধুই মানুষ, ঠিক আছে? তাহলে একটা আলাদা প্রজাতি হচ্ছে, যখন আমরা প্রজাতিতে চলে আসবো সেখানে শুধুই ওই টাইপের প্রাণী থাকবে। যেমন ধরো গরিলার যে প্রজাতি আছে, সেখানে চলে আসলে কি শুধু ওই যে গরিলা টাইপের থাকবে, সেখানে শিম্পাঞ্জি, ওরাংওটাং আর মানুষ ঢুকবে না। ওকে, ফাইন। এই যে প্রোক্যারিওটা, এটা ছিল সুপার কিংডম, এটা ছিল কিংডম, ঠিক আছে? এটা ছিল হচ্ছে ফাইলাম, এরপরে এটা ছিল তোমার, এটা কি ছিল? এটা হচ্ছে ক্লাস, রাইট? ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, এরপর হচ্ছে তোমার স্পিশিজ, ঠিক আছে? স্পিশি। তাহলে এটাকে আমরা বাংলায় বলি সুপার কিংডমই থাক, এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে রাজ্য, এটাকে আমরা বাংলায় বলি পর্ব, এটাকে বলি বর্গ, রাইট? এটা বর্গ বলি না, হ্যাঁ সরি, এটাকে বলি শ্রেণী, আমি ভুল বলছি। এটা হচ্ছে শ্রেণী, যে বর্গ, এটা হচ্ছে গোত্র, ঠিক আছে? অনেকগুলা গোত্র মিলে একটা বর্গ, অনেকগুলা বর্গ মিলে একটা শ্রেণী, এরকম। এটা হচ্ছে গণ, আর এটা হচ্ছে প্রজাতি, ঠিক আছে? সো এই জিনিসটা মোটামুটি এইভাবে কাজ করে। তোমরা এই চার্টটা দেখে নাও, এটা মানুষের জন্য প্রযোজ্য। এরকম যে কোনো প্রাণীকে আমরা এই স্টাইলে ভাগ করতে পারি, যে মানে সে আসলে কোন পথে ওই প্রজাতির প্রাণী হয়েছে। তাইলে আমরা দেখে দেখে তার বৈশিষ্ট্যগুলো বলে দিতে পারবো। যেমন তোমাকে যদি প্রশ্ন করা হয়, এই চার্ট দেখে বলো তো মানুষকে আঁকড়ে ধরতে পারে কিনা কোনো কিছু, দেখো আমি খুঁজবো প্রাইমেটস আছে কিনা। এই যে প্রাইমেটস আছে, আমরা জানি প্রাইমেটসরা আঁকড়ে ধরতে পারে, তাইলে মানুষ যেহেতু প্রাইমেটসের মধ্যে পড়তেছে, মানুষ আঁকড়ে ধরতে পারে। এভাবে আমরা এরকম চার্টগুলো দেখে বৈশিষ্ট্য আইডেন্টিফাই করতে পারি। তোমরা হচ্ছে এই চার্টটা একটু দেখো। তো এতক্ষণে আমরা কভার করেছি জীবের শ্রেণীবিন্যাস এবং শ্রেণীবিন্যাসের ধাপগুলা। এখন আমরা দ্বিপদ নামকরণ সম্পর্কে আলোচনা করব। এটা কিছু নিয়মকানুন মেনে চলে এই নামকরণটা করতে হয়। তো যে কোনো
প্রজাতি মানে শ্রেণীবিন্যাসের শেষ ধাপ। ওই যে কোনো প্রজাতির আলাদা আলাদা নাম দেয়া হয়, ঠিক আছে? যেমন যতগুলা মানুষ আছে তাদেরকে নাম দেওয়া হয়েছে হোমোসেপিয়েন্স, এবং বাঘকে নাম দেওয়া হয়েছে প্যান্থেরা টাইগ্রিস, আবার সিংহকে প্যান্থেরা লিও। তো এইভাবে নামকরণগুলা করার জন্য কিছু অবশ্যই নিয়মকানুন মেনে চলতে হয়। তো এই নিয়মকানুনগুলোও আবার হচ্ছে ক্যারোলাস লিনিয়াসই প্রণয়ন করেছেন। এখানে 8টি নিয়মকানুন লেখা আছে, সবগুলা ভিজিবল কিনা আমি জানি না, বাট এগুলো আমি এক্সপ্লেন করবো এক এক করে। সো ফার্স্ট যে নিয়মটা আছে, যে নামটা হইতে হবে সেটা হইতে হবে অবশ্যই ল্যাটিন অথবা ল্যাটিনের মতো শোনাইতে হবে, ঠিক আছে? যেমন ধরো তুমি একটা বাংলা নাম দিতে পারো, কিন্তু শেষে এমনভাবে এটাকে মডিফাই করবা যেন ল্যাটিনের মতো শোনায়, ঠিক আছে? সো আমি একটা এক্সাম্পল দিই, যেমন ধরো অরাইজা সেটাইভা বা অরাইজা সেটিভা বলা চলে। সো অরাইজা সেটাইভা হচ্ছে, মেবি আমি বানানটা ঠিক লিখছি, তো এখানে এটা ছোটো হতে হবে। আচ্ছা দেখো, অরাইজা সেটিভার মধ্যে তোমার নামটা যে শুনতেছো অরাইজা সেটিভা, এটা এখানে কিছুটা কি ল্যাটিন একটা এসেন্স আছে, তাই না? এরকম হয় ল্যাটিন ডিরেক্টলি হইতে হবে ওয়ার্ডগুলা, অথবা ল্যাটিনের এসেন্স থাকতে হবে, মানে ল্যাটিনের মতো শোনাইতে হবে। সেকেন্ড রুল, 2টি অংশ থাকতে হবে। দেখো এখানে এই যে এটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ, 2টি অংশ থাকতে হবে। প্রথমে যে অংশ থাকবে এটা মূলত তার গণের নাম, আর দ্বিতীয়তে এটা হচ্ছে তার আসল যে সে প্রজাতির অন্তর্ভুক্ত সেটা। তার মানে অরাইজা হচ্ছে তার গণের নাম, অরাইজা গণের মধ্যে তার মানে শুধু ধান নাই, এটা ধানের বৈজ্ঞানিক নাম আর কি। তো অরাইজা গণের মধ্যে শুধু ধান নাই, ধান ছাড়াও আরও অনেক এই টাইপের ফসল আছে, ঠিক আছে? কিন্তু অরাইজা সেটাইভা লেখার সময় প্রথমে আমাদেরকে ধানের যে গণ ছিল ওই গণের নাম লিখতে হবে, এরপরে আসলে তার প্রজাতি, ঠিক আছে? সো 2টা মিলে হচ্ছে তার বৈজ্ঞানিক নাম হয়, বুঝতে পারছো? তার প্রজাতি হচ্ছে সেটাইভা, বাট গণ হচ্ছে অরাইজা, সো অরাইজা সেটাইভা, ঠিক আছে? আচ্ছা এটা গেল। এরপর হচ্ছে ইউনিক হইতে হবে, মানে অরাইজা সেটাইভা আমি যখন নাম দিতে যাচ্ছি আমি চেক করব যে আরও অন্য কিছুর নাম অরাইজা সেটাইভা আছে কিনা। তো যদি না থাকে তাহলে আমি এটা দিতে পারবো, যদি থাকে তাহলে আমাকে চেঞ্জ করতে হবে না। ওকে, চতুর্থ রুল, যে মুদ্রণে মানে প্রিন্টিংয়ের সময় ইটালিক অক্ষর মানে বাঁকা বাঁকা করে লিখতে হবে। যেমন ধরো কোথায় দেখানো যায়, এখানে এই যে বাঁকা করে, হ্যাঁ, এরকম বাঁকা বাঁকা করে ইটালিক, আশা করি পার্টটা বুঝতে পারছো। সো প্রিন্টিংয়ের সময় ইটালিক অক্ষরে লিখতে হবে। আর তুমি যখন হাতে লিখবা, হাতে লেখার সময় এই যে আন্ডারলাইন দিবা, মানে ধরো তুমি হাতে লিখতেছো, ধরো এই যে হোমোসেপিয়েন্স, হ্যাঁ, হোমোসেপিয়েন্স, তুমি কী করবা, এই যে এমন করে দাগ দেবা, ঠিক আছে? যদিও এটা মানে এটা নিয়মের মধ্যে পড়ে, বাট মানুষ এই নিয়মটা কতটা মানে এটা নিয়ে আমার ডাউট আছে। যাই হোক, সো হাতে লেখাটা হয়ে গেল। এরপর হচ্ছে কি, নামের প্রথম অক্ষর অবশ্যই বড় হইতে হবে। খেয়াল করে দেখবা আমি হোমো লিখতে এইচ দিছি, বাট বাকি সবগুলো ছোটো লিখছি, তাই না? আবার অরাইজা সেটাইভা লেখার সময় শুধু ও বড়, আর বাকি সবাই ছোটো হাতের অক্ষর, ঠিক আছে? এটা হয়ে গেল। এরপর হচ্ছে একই জীবের নাম একাধিক বিজ্ঞানী রাখলে যে আগে রাখলো সে অগ্রাধিকার পাবে। ধরো ধানের নাম, ধরো 5 জন ধানের যে নাম এটা 5 জনে দিছে, ঠিক আছে? তো এই 5 জনের মধ্যে এবার যে আগে দিছে এই নামটা, তার নামটাই অ্যাকসেপ্টেড হবে, বাকি 4 জনেরটা অ্যাকসেপ্টেড হবে না। তার মানে যে কোনো প্রাণীর নাম যে আগে দিছে তারটা অ্যাকসেপ্টেড এবং বাকিগুলা বাদ। এরপর হচ্ছে আরেকটা বিষয়, যখন এটাকে হচ্ছে এরপর মানে এগুলো তো রেকর্ড থাকে যে এই নামটা অমুক ব্যক্তি এত সালে দিচ্ছে, সো এই রেকর্ড যখন করতে যাবে আর কি, তখন এটাকে এভাবে লিখতে হয় যে ধরো আমি যদি কিছু পার্ট পুষি, যে যেমন ধরো তুমি প্রথমে লিখবা কি যে অরাইজা, ঠিক আছে? অরাইজা সেটাইভা লিখলা, লিখে তুমি কী করলা যে এটাকে আবিষ্কার করছে কে,
ক্যারোলাস লিনিয়াস। সো ওনার নামের প্রথম অক্ষর বড় হাতে লিখলা, লিখে একটা কমা দিলা, দিয়ে কত সালে আবিষ্কার করছে এটা, এই নামটা দিয়েছে 1753 সালে, এই সালটা লিখে দিলা। এই যে এভাবে লিখতে হয়, ঠিক আছে? তাহলে যখন তুমি হাতে কলমে খাতায় লিখতেছ তখন জাস্ট নামটা লিখে সোজাই লিখবা। লেখার সময় এটা অবশ্যই বড় হাতের অক্ষর দিবা, বাকি সব ছোটো হাতের অক্ষর হবে, 2 পার্টে থাকবে, গণ, প্রজাতি, এদের নিচে এরকম করে দাগ দিবা, ঠিক আছে? কিন্তু এটা লিখতে হবে না। বাট তুমি যখন হচ্ছে রেকর্ডে লিখবা বা তোমাকে কেউ বলবে যে এটার একদম আবিষ্কারক সাল সহ লিখো, তখন তুমি কী করবা, এটা যেহেতু প্রিন্ট হচ্ছে, এই যে ইটালিক করে প্রিন্ট করবা, প্রথম অক্ষর বড় হাতে রাখবা, 2 অক্ষর রাখবা, এইটা হবে গণ, এইটা হবে প্রজাতি, এরপর থাকবে যে নাম দিছে তার নাম, এরপর নামকরণের সাল। মোটামুটি এতটুকুই তোমাদের এই ইউনিটে আছে, আমরা দ্বিপদ নামকরণ কভার করছি। এরপর তোমাদের বইতে কয়েকটা বৈজ্ঞানিক নাম দেয়া আছে। তো এই বৈজ্ঞানিক নামগুলো তোমরা হচ্ছে নিজেরাই দেখে নিবা, সবগুলো বৈজ্ঞানিক নামই মনে রাখা ভালো, ঠিক আছে? এখান থেকে কাটছাট করার কোনো ওয়ে নাই। তো আমি নামগুলো একটু পড়ে শোনাচ্ছি। ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরাইজা সেটাইভা বা সেটিভা। পাটের বৈজ্ঞানিক নাম হচ্ছে কর্কোরাস ক্যাপসুলারিস। আমের বৈজ্ঞানিক নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। কাঁঠাল আর্টোকর্পাস হেটেরোফিলাস। শাপলা হচ্ছে নাইমফিয়া নৌশ্যালি। প্রোনাউন্সিয়েশনটা এরকমই মনে হচ্ছে আমার, তোমরা চেক করে নিতে পারো। জবা হচ্ছে হিবিস্কাস রোজা সাইনেন্সিস। কলেরার জীবাণু হচ্ছে ভাইব্রিও কলেরি। ম্যালেরিয়া প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। আরশোলা হচ্ছে পেরিপ্ল্যানেটা আমেরিকানা। মৌমাছি এপিস ইন্ডিকা। ইলিশ টেনুয়েলাসা ইলিশা, অথবা হিলসা ইলিশাও আছে আবার একটা নাম, এটা তোমাদের বইতে নেই। কোনো ব্যাং হচ্ছে ডুট্টাফ্রাইনাস মেলানোস্টিকটাস, ঠিক আছে? ডুট্টাফ্রাইনাস মেলানোস্টিকটাস, বা এটাকে ডুটাফ্রাইনাসও বলা যায়। এরপরে বিউফো মেলানোস্টিকটাস এটার আরেকটা নাম, দুইটাই কোনো ব্যাং। এরপর আছে দোয়েল কপসিকাস সলারিস। এরপরে রয়্যাল বেঙ্গল টাইগার প্যান্থেরা টাইগ্রিস, মানুষ হচ্ছে হোমোসেপিয়েন্স। আরেকটা আছে সিংহ, এটা হচ্ছে প্যান্থেরা লিও, ঠিক আছে? মোটামুটি এতটুকুই। তো আশা করি আমরা আমাদের সবগুলা টপিক কভার করছি, এবং এই ইউনিট আমি যথাযথ চেষ্টা করছি যে যেন প্রত্যেকটা ডিটেইলস তোমাদেরকে ভেঙে ভেঙে বোঝানো যায়। তো এই ইউনিটের যে উপর যে MCQ CQ এগুলো আসতে পারে, এগুলো আমরা আলাদা ক্লাসে প্র্যাকটিস করব। বাট আশা করি থিওরি পার্টটা তোমাদের পারফেক্টলি ক্লিয়ার আছে। তোমাদের যদি ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে কিংবা আমাদের পেজের ইনবক্সে আমাদেরকে কোয়েশ্চেন পাঠিয়ে রাখতে পারো, আমরা সেগুলোকে অ্যানালাইসিস করে ডিটেইলড একটা আনসার নেওয়ার চেষ্টা করব। আর তোমাদের করা কোয়েশ্চেনগুলো যদি রেলেভেন্ট হয় তাহলে আমরা একটা আলাদা FAQ সেশনও করতে পারি। তোমাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ঠিকমতো বায়োলজি পড়ো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।